আজ শুক্রবার সার্জিস আলম বিএনপিকে আওয়ামী লীগের মতো গালাগালি করে গণধোলাই খায়। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। দর্শক দেখতে পাচ্ছেন সবাই সার্জিস আলমের উপর ঝাঁপিয়ে পড়েছে লাঠি সুতা নিয়ে এই মুহূর্তে। এদিকে আজ শুক্রবার সকালে সার্জিস আলম বিএনপি দলকে আওয়ামী লীগের সাথে তুলনা করে গালাগালি করেছে। তারেক রহমানকে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছে। এই নিয়ে বিএনপি কর্মীরা সার্জিসের উপর আক্রমণ করে গণধোলাই করছে। আমি একদম নির্দ্বিধায় বলে দিতে পারি, বিএনপি 6 মাসের বেশি সরকার পরিচালনা করতে পারবে না, কারণ সেই সক্ষমতা বিএনপির মধ্যে নাই। ইতিমধ্যে যেসব লোকজনকে নিয়োগ দিয়েছে আমরা কাটে ঠেকি এক একটা। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনকাল বিদায় নিলেও জনরোষ ও মব ভায়োলেন্সের আতঙ্কে এখনো সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টাদের একটি বড় অংশ। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। বাট রাজপথে ডক্টর ইউনূস সম্মান নেই, আপনি যেতে পারবেন না। এটা কি চারটিখানি কথা? এটারই তো বাস্তবে রূপ দিল নাকি? একের পর এক জামিন পাচ্ছেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। একদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে, অন্যদিকে আজকে সার্জিস আলম বিএনপি দলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, তারেক রহমানকে সরাসরি থ্রেট দিয়েছে। দর্শক শ্রোতা, সার্জিস আলম এই মুহূর্তে গণধোলাইয়ের শিকার হয়। আওয়ামী লীগ এবং বিএনপি কর্মীরা এক হয়ে সমন্বয়কদের উপর প্রতিশোধ নিচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সার্জিসের অবস্থা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আরো যারা সমন্বয়ক রয়েছে, এমনকি ডক্টর ইউনূসেরও কপাল পুড়েছে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। রাকিব ভাইকে দেখলাম আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল তিনি তার গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা আওয়ামী মাফিয়া আইভির মতো মানুষদেরকে নেগোসিয়েশনের ভিত্তিতে জামিন দিচ্ছে, বদির মতো মাদক মাফিয়াদেরকে জামিন দিচ্ছে। আরেকদিকে তারা লোক দেখানো সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একদিকে তারা ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেকদিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করে। এই ধরনের অভিনয়ের প্রতিযোগিতা দেখা শুরু করেছি। তারা যদি তাদের জায়গা থেকে সেই ধরনের বাংলাদেশ পন্থার কাজটুকু শুরু করত, তাহলে আমরা তাদেরকে নিয়ে আশ্বস্ত হতাম। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, তাদের কর্মী থেকে নেতা পর্যন্ত সবাইকে ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ ভবিষ্যৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ছোটখাটো মনোমালিন্য আর বিভাজনের কারণে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই, তাহলে আমাদের নিজেদেরকে সংকটময় পরিস্থিতিতে পড়ার জন্য অন্য কাউকে লাগবে না, নিজেরাই নিজেদেরকে সংকটের মধ্যে ফেলে দিব। আজকে তারেক রহমান বইমেলার উদ্বোধন করতে গিয়েছেন। আমাদের ছাত্র দলের সভাপতি, দুঃসময়ের সহযোদ্ধা, তাদের ভাষ্যমতে আমাদের অভ্যুত্থানের একটা সেক্টরের তিনি কমান্ডার ছিলেন। আমাদের রাকিব ভাইকে দেখলাম
আওয়ামী কালচারের মতো সে সময় ছাত্র রাজনীতি যেভাবে হয়েছিল, তিনি তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন। এটা আমাদেরকে কষ্ট দেয়। তার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা রয়েছে, তিনি যদি নেতার পিছনে এইভাবে দৌড়ান, এই কালচার তো আমরা আওয়ামী লীগের সময় এইভাবে দৌড়াতে দেখি। আসলে এখানেই তো শেষ না, এখানেই কিন্তু শেষ না। এই কথাগুলো আমি কেন বলি, দীর্ঘ 20 মাস আগে আমি একটা কথা বলেছিলাম যে এই দিন তো দিন না, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে প্রতিটি পদক্ষেপ নেন, কারণ এই দিন কথা বলবে সামনের দিনের। বুঝতে পেরেছেন কথাগুলো কি মিলল? ডক্টর ইউনূস উদ্ধার করে ফেলেছে, ডক্টর ইউনূস এটা করছে সেটা করছে, আরো কত কি ইত্যাদি ইত্যাদি। তাহলে কালের কণ্ঠ তারা প্রকাশ করছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা করবে, বিস্তারিত কমেন্ট ইত্যাদি ইত্যাদি। ওকে ফাইন, বাট রাজপথে ডক্টর ইউনূস সম্মান নেই আপনি যেতে পারবেন না, এটা কি চারটেখানি কথা? এটারই তো বাস্তবে রূপ দিল নাকি? কালের কণ্ঠ যে প্রকাশ করেছে এটাই তো বাস্তবে রূপ দিল। আমি আসলে কালের কণ্ঠ সূত্রটা কেন ধরলাম, অনেকেই বলবে হ্যাঁ উল্টাপাল্টা কথা বলি, এর জন্য কালের কণ্ঠের সূত্র ধরলাম। রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেবকে আপনার ঈদগার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, ওনাকে নানান ভাবে হেনস্থা করেছে। যখন নাকি কালের কণ্ঠের সাক্ষাৎকারে জনাব রাষ্ট্রপতি চুপ্পু সাহেব উনি এই বার্তাগুলা তুলে ধরেন জাতির সামনে, তখন ইউনূসের যারা নাকি সতীর্থরা রয়েছিল বা ছিল বা এখন পর্যন্ত আছে, তারা কি বলছে? সম্পূর্ণ এটা গুজব। কোনটা গুজব? জনাব চুপ্পু সাহেব কালের কণ্ঠের সাক্ষাৎকারে উনি যতগুলা আপনার অভিযোগ ইউনূস সরকারের বিরুদ্ধে তুলে ধরেছে, উপদেষ্টাদের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে, সমস্ত কিছু নাকি গুজব। তাহলে বর্তমান রাস্তাঘাটে কেন বর্তমান মানুষ তার ব্যানার নিয়ে, সেই ব্যানারে বড় বড় অক্ষর দিয়ে লেখা পর্যন্ত হয়েছে যে সম্মান নিয়ে ইউনূস সাহেব যেতে পারবে না? কেন জনগণ ফুঁসে উঠলো? কেন? জনাব রাশেদ সাহেবের একটা কথা শুনে আসি, তারপরে বাকি কথা বলছি। রাষ্ট্রপতির সাথে তো আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি আন্তরিক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন অসত্য বলেননি, চাপে ছিলেন। যে ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন এগুলো অসত্য নয়, এগুলো সত্য। আমি এইভাবে বিভিন্ন সময় কথাবার্তা বলেছি, হয়তো আমার কথাবার্তা রাষ্ট্রপতি খেয়াল করেছে, তার ভালো লেগেছে। সরকার তো তাকে চাপের মধ্যে রেখেছে, তো সত্য। এটাই হচ্ছে বাস্তবতা। শুনলেন তো, ইটস ট্রু। চুপ্পু সাহেব যতগুলা কথা বলছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে, সব কয়টা কথা বাস্তব। এখন রাশেদকে অনেকে আপনারা তুচ্ছ মনে করতে পারেন, এট দ্য সেম টাইম এই গণ অধিকার পরিষদের রাশেদ খান উনি কিন্তু, বা বিপিনোর সাবেক বিপি, এনিওয়ে বর্তমান যিনি মন্ত্রী হয়েছে, ওনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু অন্তর্ভুক্ত ছিল ইউনূস সরকারের আমলে, তাই না? তারা কিন্তু ভিতরের খবরটা কিন্তু জানতো। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনকাল বিদায় নিলেও জনরোষ ও মব ভায়োলেন্সের আতঙ্কে এখনো সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টাদের একটি বড় অংশ। দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনের পর নাগরিকের মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে মব সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল, যার ফলে এখন খোদ সাবেক উপদেষ্টারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে যে গত 17 মাসে দেশে 413টি মব ভায়োলেন্সের ঘটনায় 259 জন নিহত হয়েছেন। আইনের শাসনের এই ভঙ্গুর দশা এবং বিচারহীনতার সাংস্কৃতিক কারণে সাবেক উপদেষ্টারা এখন সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন। সাবেক এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর, ঢালাও মামলা, মাজার ভাঙচুর এবং কিছু সমন্বয়কের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। এই ব্যর্থতার দায় থেকে উদ্ধৃত নিরাপত্তার অভাবই তাদের বাসভবন না ছাড়ার প্রধান কারণ। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, সাবেক উপদেষ্টাদের জন্য কোনো পেনশন বা দীর্ঘমেয়াদী আবাসন নীতিমালা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফেরার প্রস্তুতি নিলেও অনেক উপদেষ্টা এখনও অনড়। মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় পাওয়া যেতে পারে, তবে মার্চ থেকে অবস্থান করলে গুনতে হবে চড়া ভাড়া।
অন্যদিকে বর্তমান সরকারের প্রায় 60 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের আবাসনের জন্য মিন্টু রোড ও হেয়ার রোডের বাড়িগুলো খালি হওয়া জরুরি হয়ে পড়েছে। আবাসন পরিদপ্তর দ্রুত সংস্কার কাজ শেষ করে নতুনদের জন্য আবাসন নিশ্চিত করতে চাইছে, কিন্তু সাবেক কর্তা ব্যক্তিদের এই নিরাপত্তা আতঙ্ক ও বাড়ি ছাড়ার অনীহা নতুন সরকারের মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। সরকারি বাড়িগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় থাকায় তারা ব্যক্তিগত জীবনের ঝুঁকি এড়াতে এগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। কালের কণ্ঠ প্রত্যেকটা উপদেষ্টার পেছনে লেগেছে, তাদের দুর্নীতি, তাদের যত অপকর্ম সবকিছু সামনে আনছে। অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন গত এক সপ্তাহে কালের কণ্ঠ প্রকাশ করেছে। আমি বুঝলাম না হঠাৎ করে কালের কণ্ঠ এমন গিরগিটির মতো পল্টিনে নিল কেন। কালের কণ্ঠের যে বসুন্ধরা গ্রুপ, কালের কণ্ঠের মালিক সায়েম সুবহান আনবির মোটা দাগের ডলার কি ভাইয়াকে দিয়ে দিচ্ছে। শুনলাম ভাইয়া নতুন একটা ফোন দিয়ে আসছে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে জুলাই সন্ত্রাসে যারা সামনের সারি যোদ্ধা ছিল তাদের প্রত্যেকের সম্পদ অর্থবিত্ত নিয়ে টান দিয়েছে। এদের যে উপার্জন গত 17-18 মাসে, এই উপার্জনের একটা বিশাল অংশ ভাইয়াকে দিতে হবে। ভাইয়া তো আগে থেকে 10% ছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন। এখন তো ভাইয়া নিজেই প্রধানমন্ত্রী, সুতরাং এই পার্সেন্টেজ 10% থেকে 15 হবে না, 15 কম হয়ে যায় 20। এখন 10% ভাইয়া থেকে 20% ভাইয়া হয়তো আমরা সামনে দেখতে পাবো, এটার আত্মপ্রকাশ ঘটবে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। বাংলাদেশের উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের সবার দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতেছে। এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ক্ষুব্ধ, হাসিব আল ইসলাম ক্ষুব্ধ, আসিফ নজরুল ক্ষুব্ধ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষুব্ধ। মানে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা সামনের সারিতে ভূমিকা যারা রেখেছিল এরা প্রত্যেকেই ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ তাদের এই অপকর্ম, তাদের যে হাজার হাজার কোটি টাকা লুটপাট, এইসব তথ্য সামনে আসছে। এক রেজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, পলিথিন উপদেষ্টা, সে নাকি 14,000 কোটি টাকা এই গত 18 মাসে 3টা দেশে পাচার করেছে। আজারবাইজান, সুইজারল্যান্ড এবং কাতার, 3 দেশে তার পাচারকৃত অর্থের পরিমাণ 14,000 কোটি টাকা। যদি রেজওয়ানা 14,000 কোটি টাকা পাচার করে থাকে, সেক্ষেত্রে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আমাদের সুদ্রাজ মহাজন ইউনুস ঠিক কত টাকা পাচার করেছে আপনাদের কোনো আইডিয়া আছে? বলা হচ্ছে রিজার্ভ 29 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশের ঋণ 14 বিলিয়ন মার্কিন ডলার, রিজার্ভ আছে 15 বিলিয়ন মার্কিন ডলার। এটা আমার কথা না, এটা লাল বিপ্লবীদের যে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াসের কথা। এটা হচ্ছে সুদখুর ইউনুসের শাসনামল এবং একটা ভঙ্গুর রাষ্ট্র, একটা ভঙ্গুর অর্থনীতি বিএনপির কাঁধের উপর চাপিয়ে দিয়ে চলে গেছে। বিএনপিকে যদি আওয়ামী লীগ বাধা নাও দেয়, আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নাও দেয়, তারপরেও আমি একদম নির্দ্বিধায় বলে দিতে পারি বিএনপি 6 মাসের বেশি সরকার পরিচালনা করতে পারবে না, কারণ সেই সক্ষমতা বিএনপির মধ্যে নাই। ইতিমধ্যে যেসব লোকজনকে নিয়োগ দিয়েছে আমরা কাটে ঢেকি একটা শিক্ষামন্ত্রী একটা নিয়োগ দিয়েছে, কথার থেকে মানে কাজের থেকে কথা বেশি বলে। ডক্টর জায়েদুর রহমান, যে কিনা চামবাজি করে অনলাইনে, সে এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উপমন্ত্রী পদমর্যাদায়। এইসব লোকজন রাষ্ট্রের শীর্ষস্থানে বসলে রাষ্ট্র কোন দিকে চলে যাবে আপনারা ভাবতে পারেন? ঠিক আছে, রাষ্ট্রের অর্থনীতি যদি স্বাভাবিক থাকতো, স্থিতিশীল থাকতো, তাহলে মেনে নিতাম যে এই সরকার বেশ কিছুদিন চালাতে পারবে। কিন্তু এই যে গতকাল আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পদত্যাগ করেছে, বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অব আর্মি স্টাফ বা সিএএস হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় কিউএমসি। সর্বশেষ রদবদল অনুযায়ী দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলমের বক্তব্য দেখিয়েছি, অন্যদিকে দেশের রাজনীতির মধ্যে যে নতুন অনেক ঘটনা ঘটতেছে এইগুলো দেখিয়েছি। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেডফোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।